নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি এক নতুন অনুষ্ঠান বলছি বটে, তবে এই অনুষ্ঠান আপনারা আগেও কিন্তু বহু পর্ব দেখেছেন এবং প্রচুর মানুষ আপনাদের জন্য অনুষ্ঠান করা, যে অনুষ্ঠান আমরা আগে করেছি সেই অনুষ্ঠানে আপনারা প্রত্যেকে দেখেছেন, কমেন্ট করেছেন, আপনাদের সুচিন্তিত মতামত দিয়েছেন, পজিটিভ নেগেটিভ সবটাই। বটম লাইন একটাই, যে এই অনুষ্ঠান করা কিন্তু আপনাদের জন্যই। জ্বলন্ত টপিক এই মুহূর্তে যা, সে নিয়ে কিন্তু আমরা আলোচনা করি, তার বিশ্লেষণ করি এবং আপনাদের সামনে তুলে ধরি। তাই আজ থেকে যে অনুষ্ঠান আপনারা দেখছেন, এই অনুষ্ঠানের একটি নতুন নাম আমরা আপনাদের জন্য এই অনুষ্ঠানের নামকরণ করলাম, হট সিটে হট টক। হট সিটে হট টক নিয়ে আপনাদের সঙ্গে আমার নাম শান্তনু, আগেই আপনাদের বলেছি। আজকের পর্ব ইতিমধ্যেই কি নিয়ে হবে আপনারা প্রত্যেকে জানেন। রাজ্য কেন, দেশ হয়তো উত্তাল হয়ে গেছে। সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট এসএসসি 2016 সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে। অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটাই কিন্তু বহাল থাকলো। তাহলে যোগ্য এবং অযোগ্য, যারা যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি করছেন, আর যারা অযোগ্য, যারা যোগ্য তাদের দোষ কি? এ দায়ভার কার? কি হবে তাদের ভবিষ্যৎ? প্রায় 26,000 মানুষের চাকরি চলে গেল, সরকারি চাকরি চলে গেল। তাহলে এই যে দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি নিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান করেছি, আপনাদের সামনে তুলে ধরেছি, সেটা কি সঠিক হলো? কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, আপনারা দেখেছেন। এবং শিক্ষার দুর্নীতি নিয়ে বিরোধীরা প্রচুর কিন্তু শাসক দলকে অর্থাৎ রাজ্য সরকারকে আক্রমণ করেছেন যে শিক্ষায় দুর্নীতি। এ নিয়ে অ্যারেস্ট হয়েছে, এ নিয়ে শিক্ষামন্ত্রী জেলে, আর প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে এখনো। তাহলে এই যে আজকে সুপ্রিম কোর্ট রায় দিল, সেখানে মাননীয় সঞ্জীব খান্না প্রধান বিচারপতি বলছেন পুরো এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু প্রতারণা করা হয়েছে, বিকৃত করা হয়েছে, তার স্টেটমেন্ট যদি আমি কোট করি। এই নিয়ে কিন্তু আমাদের আজকে একদম গরমাগরম আলোচনা। আমাদের সঙ্গে আছেন অন্যান্য পর্বের মতো রাজনৈতিক বিশ্লেষক এবং প্রবীণ সাংবাদিক অর্কপ্রভ সরকার আবাদিকে বসে আছে। অর্কদা, আপনাকে আজকের হট সিটে হট টকের প্রথম পর্বে আপনাকে স্বাগত। দাদা, আজকে যে সুপ্রিম কোর্ট যা বলছেন, 2016 সালের পুরো প্যানেল বাতিল, সঞ্জীব খান্না অনারেবল চিফ জাস্টিস বলছেন সুপ্রিম কোর্টের প্রতারণা হয়েছে এবং যা হয়েছে পুরোটাই যোগ্য অযোগ্য ওএমআর শিট, কিভাবে বলবেন, কি ব্যাখ্যা দেবেন? প্রথম কথা, এখানে অনেকে বলেন না এই বাংলাটা হচ্ছে রামমোহনের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, আচার্য জগদীশচন্দ্র বসুর বাংলা, স্বামীজির বাংলা, পরবংশদেবের বাংলা। শুনতে খুব ভালো লাগে। আজকে এইসব মনীষীরা যদি থাকতেন, এই পরিস্থিতি থেকে আটকে উঠতেন। আমাদের তো কিছুই নেই। শিক্ষা নিয়ে আমাদের খুব গর্ব ছিল, সেই গর্বটা ভেঙে ধূলিসাৎ হয়ে গেল। এই দায় তো নিতে হবে। যারা ক্ষমতায় আছেন সেই দায় তাদের নিতে হবে। এখন আর স্টেট অফ ডিনায়াল চলবে না। 25,753টা চাকরি বাতিল হলো, শিক্ষক অশিক্ষক মিলিয়ে। পাহাড় প্রমাণ দুর্নীতি, এমন ভাবে দুর্নীতি করা হয়েছে যে যোগ্য অযোগ্যদের মধ্যে পার্থক্য করা গেল না। এই 25,753-র মধ্যে তো বেশ কিছু যোগ্য আছে, কিন্তু তারা পার্থক্য করা গেল না কেন? এটা সব ওএমআর শিট পাওয়া যায়নি। একদম। প্রথমে এসএসসি দিল নাইসাকে, নাইসা দিল স্ক্যানটেককে, বনসলের গাজিয়াবাদে বাড়ি থেকে হার্ড ডিস্ক উদ্ধার হলো। এসএসসি সার্ভারে যা তথ্য, সেই তথ্য মিলছে না। সিবিআই বলছে এতজন অযোগ্য, এসএসসি একটা ফিগার দিচ্ছে, কিন্তু এটাই যে অযোগ্যদের সত্যি তালিকা কেউ বলতে পারছে না। তা সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে যে এত অস্পষ্টতা, এত দুর্নীতি, এত বেনিয়ম, এত শাক দিয়ে মাছ টাকার চেষ্টা, তাই বাধ্য হয়েছেন মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই 25,753টা চাকরি বাতিল করতে। এখন প্রশ্ন হলো, অনেকগুলো কথা বলেছে সুপ্রিম কোর্ট যে 3 মাসের মধ্যে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। আমার মতে এটা বলতে পারেন, আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, আবার যদি এসএসসি রাজ্য সরকার এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়, আবার একই রকম দুর্নীতি করবে। দুর্নীতি এদের রন্ধ্রে রন্ধ্রে, দুর্নীতি লগ্নে এদের সব জন্ম। সুপ্রিম কোর্টের উচিত তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিয়োগের পরীক্ষা হোক। সুপ্রিম কোর্ট যদি কোনো কমিটি তৈরি করে দেয় শিক্ষাবিদ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে,
সেই কমিটি নিয়োগের পরীক্ষা নিক, সুপ্রিম কোর্ট তদারকি করুক। একদম। তা না হলে একই রকম দুর্নীতি আবার হবে। দুর্নীতি বন্ধ করতে এরা পারবে না, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। কিন্তু অর্কদা সব থেকে যেটা ট্র্যাজেডি সেটা হলো যারা যোগ্য, যারা অযোগ্য যোগ্য, যারা যোগ্য তাদের দোষ কি? তাদের দায়ভার কে নেবে? দায়ভার সরকারকে নিতে হবে। সরকার, শিক্ষা দপ্তর, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ হচ্ছে মাস্টার মাইন্ড এই দুর্নীতির। এটা অর্গানাইজ ক্রাইম। কোটি কোটি টাকা তুলে চাকরিগুলো দেওয়া হয়েছে। এই তো বর্ষাকাল আসছে, ইলিশ মাছ বাজারে আসবে। ইলিশ মাছ যখন আমরা কিনতে যাই তখন আমরা যারা মাছ বিক্রি করেন তার সঙ্গে দরাদরি করি, ঠিক সেইভাবে দরাদরি করা হয়েছে। 4 লাখ, 5 লাখ, 8 লাখ, 10 লাখ বাড়ির গয়না বন্ধক রেখে, জমি বন্ধক রেখে, জমি বিক্রি করে, এলআইসি পলিসি বেচে টাকা জোগাড় করে এই দালালগুলোকে দিয়েছিল এরা। আবার অনেকে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তাহলে মুড়িমুড়কির একদল হয়ে গেল, এর দায় কার? ওই 13 তলা 14 তলা বিকাশ ভবন, এসএসসি সবাইকে দায়ভার নিতে হবে। বলা হয়েছিল না আইনজীবীরা চাকরি খেতে চায়, ভাগ দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। আজকে সুপ্রিম কোর্ট কি বলল? যে সওয়ালগুলো করেছিলেন বিকাশ ভট্টাচার্যরা সেগুলো কি মান্যতা দিলেন? আজকে আনন্দের দিন নয়, আজকে বাংলার কলঙ্কের দিন। বাধ্য হলো সুপ্রিম কোর্ট এরকম একটা সিদ্ধান্ত নিতে। আচ্ছা, অনেকের তো বয়স পেরিয়ে যাবে, সেটাই সেটাই সুপ্রিম কোর্ট বলেছে সেটা কনসিডার করা হবে। যারা অন্য সরকারি চাকরি থেকে এই চাকরিতে এসেছিলেন তারা 3 মাসের মধ্যে সেই পুরনো চাকরিতে ফেরত যাবে। আমি একটা তথ্য দর্শকদের দিয়ে রাখবো, ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি কিন্তু বহাল থাকছে। খুব ভালো খবর, খুব ভালো খবর। এবং যারা দুর্নীতি করে চাকরিটা পেয়েছে তাহলে কিন্তু বেতন ফেরত দিতে হবে। এতদিন যে কাজ তারা করেছেন, প্রত্যেকের বাড়িতে দায়বদ্ধতা আছে, অসুস্থ বাবা মা আছে, ছেলে মেয়েদের পড়াশোনা আছে। পাপ বাপকে ছাড়ে না, এগুলো মনে রাখুক এরা। দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকীকরণ করে দিয়েছে এরা। আজকে আমরা শুধু এসএসসি দেখছি, এরপর আসছে প্রাথমিক। একদমই। যে দপ্তরে নিয়োগ হয়েছে সেই দপ্তরে দুর্নীতি হয়েছে। প্রাথমিক তো 42,000। এই সব এজেন্ট, শান্তনু, কুন্তল, কালীগড়ের কাকু, আরো অনেক, যাদের আপনি নাম বললেন প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে বাইরে, জামিনে আছে, বাইরে। একদম চার্জশিট হবে, ছাড়া পাবে না। এই যে কল্যাণময়, সুবীরে, শান্তিপ্রসাদ, নাটের গরু, আমাদের 14 তলা 13 তলা গাছের পাতা বললে খবর পায় যে এত বড় দুর্নীতি হলো, তারা খবর পেল না। এটাকে একজন করতে পারে? একা পার্থমানিক করেছে। এইসব ছেলেবোলার গল্প বাংলার মানুষ আর বিশ্বাস করবে না। বেশ, অর্কদা আমরা আসবো আলোচনায়। আমার সহকর্মী অভ্রদীপ আজকে যখন এই সুপ্রিম কোর্ট যখন এই জাজমেন্ট দিল, অর্থাৎ যে রায় দিল, বেশ কিছু চাকরি হারা যারা তাদের সাথে কথা বলেছে এবং তাদের যা অবস্থা, তারা যেভাবে এক্সপ্রেস করছেন, যা যা বলছেন আপনারা শুনলে চমকে যাবেন। তাদের মধ্যে থেকে একজন আমার সহকর্মী অভ্রদীপ যখন গেছিল তার সঙ্গে তার রিয়াকশন নিতে, কি বলেছেন দেখুন। 2012 সালের এসএসসিতেও দুর্নীতি হয়েছে, সেটা চাপা পড়ে গেছে। তারপরে এটা খুলে আমি জানি, আমি প্রমাণ দেব কোথায় কোথায় টাকা নেওয়া হয়েছে, প্রমাণ দেব কারা চাকরি পেয়েছে টাকা দিয়ে। কেন এগুলো কোথায়? যারা সরকার তারা যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে, আমাদের দোষ কোনটা? আমাদের যে আমরা অন্যায় করিনি, দুর্নীতির সাথে হাত মেলাইনি, তারপরে আমরা যে এইখানে এসেছি, এই যে অবশ্যই মমতা ব্যানার্জির লোকেদের যারা দুর্নীতি করেছে, তৃণমূলের, এটা হাজারবার তৃণমূলের যারা খুলে আমারও অফার এসেছিল টাকা দেওয়ার জন্য, আমি যাইনি। তৃণমূলের লোকেরা নাম বলে দিতে পারি, আমি নাম বলবো না। এখন সময় আসবে, সময় আসবে, সব মরণ কামড়। এতদিন কি আমরা সবাই চুপচাপ ছিলাম, এবারে মরণ কামড় দিয়েই তারপর মরবো। অনেক কষ্ট করে 29 বছর বয়সে এসে আমি চাকরি পেয়েছি। 29 বছর বয়সে এসে 2012 সালের সেই আরএলএসটির পরে এই 19 সালে আবার নিয়োগ হলো। 7টা বছর পারবে তো ওরা, যারা কথা বলছে তারা মাধ্যমিক পরীক্ষা আবার বসতে
করব। আপনাদের কি মনে হয় আপনাদের এই যে এই জাজমেন্টটা হলো আমাদের দোষটা কোথায় বলুন তো? এই যে এতদিন আমরা শুনছি যে নিরপরাধীর শাস্তি না হোক, আমাদের কোন দেশে শাস্তি দেওয়া, কোন দোষে শাস্তি দেওয়া হলো আমাদেরকে? বাছাই করবে কি করে? যাকে যে চুরি করলো তাকে যদি বলেন যে আপনি যে যে জিনিসগুলো চুরি করেছেন ফেরত দিন, আপনি দেবেন? জানি না এখন মমতা ব্যানার্জির কাছে পৌঁছে দেবেন যে আমরা শেষ হয়ে গেছি। উনি হয়তো জানি না, উনি হয়তো এটাই চেয়েছিলেন যার জন্য এতটা খুলেআম দুর্নীতি হয়েছে, না হলে হতো না। উনি কি জানতেন না? সত্যি কথা বলুন তো, এই রাজ্যে আমাদের একটা পাতা নড়ে না ওনার মানে অগোচরে। উনি জানতেন না যে এইসব জিনিসগুলো হচ্ছে? শিক্ষামন্ত্রীর বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে, লজ্জার বিষয়। কতটা লজ্জার বিষয় এটা? হ্যাঁ, লজ্জা করে না? ওকে তো 7 বার মানে ফাঁসি দেওয়া উচিত ছিল। জেলে কি করছে ও? বেঁচে আছে কেন এখনো? কি শাস্তি হয়েছে? ও জেলটা ওর জন্য উপযুক্ত জায়গা নয়। অর্থাৎ তো মারাত্মক অভিযোগ, বলছে মরণ কামড় দেবো, এবং শাসক দলের নাম নিয়ে বলছেন কারা কারা টাকা নিয়েছেন, কারা কারা চাকরি পেয়েছেন, শেষ দেখে ছাড়বো, এবং শাসক দলকে কমপ্লিটলি ব্লেম করছে, দোষ দিচ্ছেন। 29 বছরে চাকরি পাওয়ার পর এরপরে দায়ভার কার? প্রশ্ন করছে। শাসক দল ছাড়া এর দোষে দোষীকে? এই কুন্তল, এই শান্তনু, এরা কারা? এরা তো শাসক দলের উচ্চিংড়ি, এজেন্ট। কাকুকে? পার্থ তো মহাসচিব ছিল। এত বড় সংগঠিত অপরাধ হলো, 13 তলা 14 তলা কোনো খবর পেল না? গোয়েন্দারা কোনো খবর পেল না যে এইভাবে চাকরি বেচা হচ্ছে, এইভাবে টাকা তোলা হচ্ছে? তার কথা ছাড়া গাছের পাতা নড়ে না, যার বাইট আপনারা দেখলেন, তিনি বলছেন গাছের পাতা নড়ে না সব জানেন। কেউ কেউ গুন্ডা কন্ট্রোল পর্যন্ত করতেন, উনি সব জানেন। উনি কবিতা লিখলে শক্তি চট্টোপাধ্যায়ের মতো লেখেন, আইনজীবী হিসাবে সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো, ডাক্তার যদি হতেন তাহলে হয়তো বিধানচন্দ্র রায়। এত প্রতিভাবান যিনি প্রকাশ্যে বলেন আমি সব জানি, গুন্ডা কন্ট্রোল করি। কি করলো গোয়েন্দা দপ্তর? একদিনে হয়েছে? এজেন্টরা রাজ্য জুড়ে ছড়িয়েছিল, টাকা তুলেছিল, সেই টাকা কোথায় গিয়েছিল কেউ কিছু জানতো না। এই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎটা কি হবে? এদের পরিবারের কি হবে? এদের বাড়িতে অসুস্থ বাবা মা আছে, তাদের চিকিৎসার ব্যয়ভার কে গ্রহণ করবে? একদমই। এদের সংসারের ছেলেমেয়েরা কিভাবে শিক্ষাটাকে কন্টিনিউ করবে? এবং তার থেকে ট্র্যাজিক ব্যাপার ওর কথা, অনেকে আজকে হয়তো তার মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে করজোড়ে, এবং নতুন করে মানুষের রায় নিতে হবে। এই দাবি উঠুক। এত বড় দুর্নীতি বাংলায় হয়নি, সংগঠিত অপরাধ হয়েছে, অর্গানাইজড ক্রাইম। আমাদের কিচ্ছু ছিল না, শিল্পে আমরা পিছিয়ে, ইনভেস্টমেন্ট আসে না, শিক্ষাতে আমরা গর্ব করতাম। যারা শিক্ষার কাঠামোয় আঘাত করে, মেরুদণ্ডটা ভেঙে দেয়, তাদেরকে ক্ষমা করবে মানুষ? এই শাসক সামান্যতম যদি মানবিকতা বোধ থাকে, লজ্জা বোধ থাকে, তাহলে মানুষের কাছে ক্ষমা চাক। আবার নতুন করে এরা মানুষের রায় নেই, দেখি মানুষ কি বলে। বেশ, ওর কথা আমরা পরের প্রশ্নে যাওয়ার আগে আরও একটি বাইট আপনাদের শোনাবো। আমার সহকর্মী অভ্রদীপ গেছিল, এবং তিনি ঠিক কি বলছেন তার, সেও কিন্তু আজকে এই জাজমেন্ট শোনার পর সত্যি আপনারা ভাবতে পারছেন, আপনারা বুঝতে পারছেন, যদি আপনি আপনার কর্মস্থলে গিয়ে জানতে পারেন যে সুপ্রিম কোর্ট ভার্ডিক্টে জাজমেন্টে আপনার চাকরি আর নেই, কি হবে আপনার মানসিক অবস্থা? ঠিক সেরকমই আরও একজন ঠিক কি বলছেন, দেখুন। আমি একটা ফ্রেশ সিলেকশন প্রসেসে গভর্নমেন্টের চাকরির পরীক্ষায় আমি অ্যাপিয়ার হয়েছি। এটা কোনো বেসরকারি চাকরির পরীক্ষায় আমি অ্যাপিয়ার হইনি যে আমাকে জানতে হবে এর মধ্যে কি হবে না হবে, ভবিষ্যতে কি হতে পারে, উঠে যেতে পারে কোম্পানি। এটা একটা গভর্নমেন্ট পরীক্ষা। আপনি বলুন তো, কোনো গভর্নমেন্ট পরীক্ষায় কোনো একজন ক্যান্ডিডেট যখন পরীক্ষা দিতে আসে, সে কিসের ভিত্তিতে পরীক্ষা দিতে আসবে? মেধার ভিত্তিতে, পড়াশোনার ভিত্তিতে। আমরা সেটাই করেছিলাম। আমাদের পক্ষে তো সেটা জানা সম্ভব নয় যে কোথায় কীরকম দুর্নীতি হচ্ছে। আজকে শুধুমাত্র দুর্নীতি স্প্রেড আপ করে গেছে, অনেক কিছু হয়েছে। সিবিআই ইনভেস্টিগেশনে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে হ্যাজ ভ্যালু ম্যাচ করে গেছে, সেখানে এত সংখ্যক
দুর্নীতি করে চাকরি পেয়েছে, বাকিদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যালিগেশন নেই। আমাদের অ্যাপয়েন্টিং অথরিটি এসএসসি সেটাকে মান্যতা দিয়ে দিয়েছে। তারা বলেছে যেহেতু আমাদের কাছে কোনো ডেটা নেই, সিবিআই ইনভেস্টিগেশনে যা পাওয়া গেছে সেটাকে আমরা মেনে নিচ্ছি, এবং এটাও আমরা বলছি, যেটা হাইকোর্টে আমরা বলিনি, এটাও আমরা বলছি যে এই দুর্নীতির বাইরে যারা রয়েছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যালিগেশন নেই, তারা নিরপরাধী। তাহলে এটাই কি সাফিসিয়েন্ট হয় না একজন নিরপরাধীকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য? আমরা খুব আশা করেছিলাম আজকে যারা আমরা নিরপরাধী, আমরা কোনো অপরাধের সঙ্গে যুক্ত নেই, তারা যে এরকম একটা সহায় সম্বলহীন অবস্থায় যে রাস্তায় এসে দাঁড়াবো, আজকে কি হবে বলুন দেখিনি? 6 বছর ধরে যারা চাকরি করছে তাদের পরিবার রয়েছে, তাদের সন্তান রয়েছে, কারোর লোন রয়েছে, আজকে এটা মৃত্যুদণ্ডের মতো। আজকে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের গোটা পরিবারের জন্য মৃত্যুদণ্ড লিখে দিল মহামান্য সুপ্রিম কোর্ট। আমরা এখন একটু সময় নিচ্ছি, হয়তো আমাদের আর কিছু সুপ্রিম কোর্ট থেকে রায় বেরিয়ে আসার পর আর কি হতে পারে, রিভিউ পিটিশন হতে পারে, সেটা তো রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার মতো অবস্থা। দেখুন, দুর্নীতির প্রমাণ নেই বলেই তো সেনা হাইকোর্টে যখন রায় হয়েছিল তখন এক দলকে 12% ইন্টারেস্ট সহ টাকা ফেরত দিতে বলেছিল, আরেক দলকে টাকা ফেরত দিতে বলেনি। যদি দুর্নীতি সবাই করে থাকতো তাহলে সবাইকে তো টাকা ফেরত দেওয়ার কথা বলা হতো, সেটা তো বলা হয়নি। সত্যি এই অনুষ্ঠানে মানে অ্যাঙ্কারিং করা অর্থাৎ সঞ্চালকের ভূমিকা পাওয়া, এবং যা আপনারা শুনলেন অর্কদা বলছেন মৃত্যুদণ্ড সামিল, তার সঙ্গে কম্পেয়ার করছে। মানে আজকে এই সুপ্রিম কোর্ট যে বলেছেন যে 26,000 যে চাকরি, সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে, মৃত্যুদণ্ডের সঙ্গে তুলনা করছে অর্কদা। ভাবতে পারছেন পরিবারগুলোর কি হবে? তো ভেসে যাবে। বলছে বউ বাচ্চা নিয়ে কোথায় যাব, কি হবে ভবিষ্যৎ, এই দায়ভার কার? দায়ভার যারা করেছে এই অর্গানাইজ ক্রাইম, তাদের, বিকাশ ভবনের, এসএসসির, রাজ্য সরকারের, কেউ দায়ভার আনাতে পারে না। এরা তো সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার উদ্যোগ নিয়েছিল, আদালতে হস্তক্ষেপে শেষ অবধি হয়নি। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের চাকরিটাকে বৈধ করার জন্য এত বড় বড় আইনজীবী নিয়োগ করে কোর্টে কোর্টে দৌড়লেন। প্রথমে যদি মেনে নিতেন যে বিসমিল্লাহ গলদ হয়েছে, তাহলে হয়তো আপনারা সর্ট আউট করতে পারতেন যে এরা বৈধ, এরা অবৈধ। অবৈধদের চাকরি গেলে কারোর কিছু বলার ছিল না। একদমই। কিন্তু সবার চাকরি চলে গেল, আদালত বলেছে কিছু করণীয় ছিল না। এমনভাবে দুর্নীতিটা হয়েছে যে বৈধ অবৈধ ডিস্টিংগুইশ করা যাচ্ছে না। এবং দুটো শব্দ কিন্তু আজকে জাজমেন্টে অনারেবল জাস্টিস বলেছেন সঞ্জীব খান্না, প্রতারণা করা হয়েছে এবং বিকৃত করা হয়েছে। এই দুটো শব্দ কিন্তু বলা হয়েছে। শূন্য পেয়েছে, নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে, ওয়েমার শিটে গন্ডগোল করা হয়েছে, এবং প্রতারণা শুধু এই চাকরি প্রার্থীদের সঙ্গে নয়, বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। একটা স্কুলে চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করে, প্রস্তুতি নেয়, অনেকে কোচিং সেন্টারে ভর্তি হয়, তারপর যখন দেখে যে আমি পড়াশোনা করলাম, আমি প্রিপারেশন নিলাম, আমি যে চাকরিটা পাবো তার কোনো গ্যারান্টি নেই, টাকার বিনিময়ে ন্যায্য চাকরি বিক্রি হয়ে যাচ্ছে, তখন এটা রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা, যুব সমাজের সঙ্গে প্রতারণা। এই অপরাধের কোনো ক্ষমা নেই। মানুষের কাছে গিয়ে আবার রায় নিতে হবে গণতান্ত্রিক পদ্ধতি। এটাই হচ্ছে প্রায়শ্চিত্তের সবচেয়ে বড় উপায়, নান্য পন্থা এছাড়া কোনো পথ নেই। বেশ অর্কদা, সামনের বছরে কিন্তু ভোট, এই যে আজকে যা হলো, অর্থাৎ হাইকোর্ট যা বলেছে, সুপ্রিম কোর্ট বহাল রাখলো, এতগুলো মানুষ রাস্তায় নামলো, তাদের চাকরি চলে গেল, নির্বাচনের প্রভাব পড়বে, এজেন্ডা হবে দাদা? আমি সবকিছুর মধ্যে নির্বাচনকে জড়াতে চাই না। ওকে, এখানে যাদের চাকরি গেছে তাদের অনেকে তৃণমূলের লোকজন আছে, তাদের অনেকে সৎভাবে চাকরি পেয়েছেন। তৃণমূলের লোকদের তো চাকরি পাওয়ার অধিকার আছে, তাদের বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা যোগ্য হলে নিশ্চয়ই পাবেন, তাদের চাকরিটাও তো গেল। একদম। তাহলে এই সামাজিক ব্যাধিকে উপরে ফেলতে হলে দরকার হচ্ছে জনসচেতনতা। আমি রাজনৈতিক কারবারিদের খোলা জলে মাছ ধরার ভীষণ রকম বিপক্ষে। মানুষ ঠিক করবেন কিভাবে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এই প্রতারণার বিরুদ্ধে তারা সরকারের বিরুদ্ধে গণভোট দেবেন নাকি দেবেন না, সেটা তাদের ব্যাপার। রাজনীতির কারবারিরা গোলা জলে মাছ ধরে, সবসময় ধরে। সিপিএম এর আমলে দুর্নীতি হয়নি তা তো নয়, কিন্তু এরকম র্যাম্প্যান্ট করাপশন হয়নি। বেশ অর্কদা, বিরোধীরা কিন্তু ইতিমধ্যেই স্টেটমেন্ট দিতে শুরু করেছেন এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে দায়ভার নিতে হবে মুখ্যমন্ত্রীকে এবং রাজ্য সরকারকে। দায়ভার তো কাউকে নিতে হবে। কথায় কথায় তিনি অন্যের পদত্যাগ চান, রেল দুর্ঘটনা ঘটলে বলেন অশ্বিনী বৈষ্ণব পদত্যাগ করুন। তো
দেখুন এখানে এই মন্ত্রিসভায় তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, এটা তো সত্য, সবাই জানে কার কি ক্ষমতা আছে। দায়ভার তো নিতে হবে, রেসপন্সিবিলিটি নেবে না কেউ, এ হয় নাকি? ক্ষমা তো চাইবে প্রশাসন। দুর্নীতির আতুর ঘর বলছে কংগ্রেসের পক্ষ থেকে যা স্টেটমেন্ট। বিরোধীরা তো বলবে, এখন তো তারা গন্ধ পেয়ে গেছে না, ভোট আসছে সামনে। আপনি ভাবুন পশ্চিমবঙ্গের মানুষের কথা, এই কোন বাংলা যেখানে শিক্ষকদের চাকরি হয় টাকার বিনিময়ে, সেই চাকরির প্যানেল বাতিল হয়ে যায়। এই লজ্জায় লুকোবো কোথায় আমরা? সেখানে কোর্ট বলছে প্রতারণা করা হয়েছে, বিকৃত করা হয়েছে। সমগ্র বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে, ছাত্রছাত্রীদের সঙ্গে, চাকরি প্রার্থীদের সঙ্গে, তাদের অভিভাবকদের সঙ্গে, সমস্ত বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এটা অর্গানাইজ ক্রাইম, দায়ভার নিতে হবে। বিরোধীরা কি বললো আমি ওর মধ্যে ঢুকতে চাইছি না, তারা রাজনীতির রুটি শেখবে এরকম সুযোগ আসলে, কিন্তু দায়ভার নিতে হবে, অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করতে হবে এবং ক্ষমা চাইতে হবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে করজোড়ে এই অন্যায়ের জন্য, এই পাপের জন্য। তাহলে অর্কদা আপনি ঘুরিয়ে বলছেন যে যা যা অভিযোগ বিরোধীরা আজ পর্যন্ত করে এসছেন রাস্তায় শিক্ষা নিয়ে, দুর্নীতি নিয়ে, আজকে তার প্রমাণ হলো? অনেকদিন আগেই তো প্রমাণিত হয়ে গেছে। এসএসসিও তো বলেছে এতজন বেআইনি ভাবে হয়েছে, সিবিআই বলেছে আর একটা সংখ্যা, এসএসসি বলেছে একটা সংখ্যা। দুর্নীতি যে হয়েছে তো প্রমাণিত হয়েছে, তো আগেই হয়েছে। কোটি কোটি টাকা কিন্তু পাওয়া গেল। আজকে যে ছেলে মেয়েগুলো সৎভাবে চাকরি পেয়েছিল তারা ভিক্টিমাইজড হলো, তাদের কোনো অপরাধ, তাদেরই বোধহয় সব চলে গেল, মৃত্যুদণ্ড যে কথাটা, তাদের কোনো অপরাধ ছিল না। এই প্রতারণা, এই সংঘবদ্ধ অপরাধের শিকার হলো তারা। এর দায় কে নেবে? সরকারকে নিতে হবে। ক্ষমা চাক পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষের কাছে। বেশ, নেক্সট স্টেপ অর্কদা, আমরা শেষ প্রশ্ন করব, কি দেখছেন আপনি এরপর কি হতে পারে? এরপর প্রাথমিকের বিষয় নিয়ে আমার মনে অনেক প্রশ্ন আছে, সেখানে আরো বড় করাপশন, 42,000 শিক্ষকের ভবিষ্যৎ। সুপ্রিম কোর্ট বলেছে 3 মাসের মধ্যে আবার নতুন করে নিয়োগ শুরু করতে হবে, এবং আমার মতে আবার যদি এসএসসি এই নিয়োগের মধ্যে ঢোকে আবার গন্ডগোল করবে। ওটা দুর্নীতির আতুল ঘর। এটা সুযোগ খোঁজে, নিয়োগের প্রক্রিয়া শুরু হলেই দালাল দাপাদাপি, অসাধু অফিসারদের জিভ লক করে। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তাদের তত্ত্বাবধানে নিয়োগ করতে হবে রাজ্যের সমস্ত ধরনের সরকারি চাকরির বিষয়টা, পরীক্ষা। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নজরদারিতে কোনো হাই পাওয়ার্ড কমিটি, তারা সব দেখবে। প্রশ্নপত্র তৈরি করা, খাতা দেখা, স্বচ্ছতা আনা, ওয়েমার্কশিট প্রকাশ করে দেওয়া, তার পাশে নাম্বার কত, এদের হাতে রাখলে পরে আবার একই রকমের দুর্নীতি করবে। দুর্নীতি এদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। বেশ অর্কদা, শেষ এটা আমি দর্শকদের হয়ে আমি আপনার কাছে করতে চাই, আপনার বিশ্লেষণ এবং আপনার অভিজ্ঞতা দিয়ে, এটা এই যে আজকে যে ভার্ডিক্ট দিল সুপ্রিম কোর্ট জাজমেন্ট, এটা কি আপনি অ্যাপ্রিহেন্ড করেছিলেন? মানে এটা আমার ধারণা ছিল যে যোগ্য অযোগ্যদের মধ্যে একটা পার্থক্য শেষ পর্যন্ত করা যাবে। এটাই আমার মূল প্রশ্ন, যারা যোগ্য আমরা আশা করেছিলাম করা যাবে। একদম একদম। কিন্তু সুপ্রিম কোর্ট চেষ্টা তো কম করেনি। তারা বলেছে এমন প্রতারণা, এমন অস্বচ্ছতা, যোগ্য অযোগ্যের মধ্যে বিকৃত শব্দ সেখানে তো ইউজ করা হয়েছে। তাই আগামী দিনে সমস্ত প্রক্রিয়ার স্বচ্ছতার স্বার্থেই এই কঠোর সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে। বেশ অর্কদা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। হট সিটে হট টক আপনারা দেখলেন, এবং জ্বলন্ত টপিক রাজনৈতিক, অরাজনৈতিক, দেশে বিদেশে সব জায়গায় আমরা একদম আপনাদের সামনে যেরকম অন্যান্য পর্বে করে এসেছি তার বিশ্লেষণ করব আপনাদের সামনে। আপনারা প্রচুর মানুষ কমেন্ট করছেন, করবেনও আগামী দিনে আমরা জানি, এবং পজিটিভ নেগেটিভ দুটো কমেন্টই কিন্তু আমাদের দরকার, এবং আমরা অ্যাপ্রিসিয়েট করি, এবং আপনাদের এক একটা কমেন্ট আমাদের সুপার চার্জ করে যাতে আরও ভালোভাবে অ্যানালাইজ করতে পারি এবং আপনাদের সামনে আমরা অনুষ্ঠান প্রেজেন্ট করতে পারি। বাকিটা জনগণ, অর্থাৎ আপনাদের অনুষ্ঠান, আপনারাই ডিসিশন মেকার, আপনারা ডিসাইড করবেন, আপনারা ঠিক করবেন কোনটা ঠিক কোনটা বেঠিক। আজকের পর্বে এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, শুভ।